আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করেছেন কিন্তু লাভের বদলে লস দেখছেন? সত্যিটা হলো 90% বিগিনার ইনভেস্টর এই 7টি ভুল কিন্তু করে থাকেন, আর সেই কারণেই তাদের টাকা কিন্তু বাড়ে না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই 7টি ডেঞ্জারাস মিস্টেক, যেগুলো যদি আপনি এড়াতে পারেন তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট কমপ্লিটলি বদলে যাবে। ধরুন, রাহুল নামে একটি ছেলে, সে 2022 সালে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করলো। প্রথমে 50,000 টাকা ইনভেস্টমেন্ট করলো, কিন্তু 3 মাস পর দেখে মার্কেট পড়ে যাওয়ার জন্য তার ভ্যালু হয়ে গেছে 45,000 টাকা। ভয়ে কিন্তু সে সব টাকা তুলে নিল, কিন্তু 1 বছর পর সেই ফান্ডের ভ্যালু হয়ে গেল 70,000 টাকা। এখন প্রশ্ন হলো, রাহুল লস করলো কেন? কারণ সে বিগিনার ইনভেস্টরের যে 7টি কমন মিস্টেক তার একটি সে করে ফেলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই রিয়েল এক্সাম্পল দিয়ে এই যে 7টি মিস্টেক সেগুলো নিয়ে আমি ডিসকাশন করব। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ, এমপি সার্টিফাইড এমএফডি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল finsolution.com। এই চ্যানেলের মাধ্যমে পার্সোনাল ফাইন্যান্সের যে জটিল বিষয়বস্তু সেগুলো সহজ সরলভাবে বাংলাতে আমি আপনাদের কাছে পরিবেশন করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার টাকার ফিউচারের সঙ্গে এটা ডাইরেক্টলি জড়িত। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। মিস্টেক নাম্বার 1, গোল ছাড়া ইনভেস্টমেন্ট করা। সবচেয়ে বড় ভুল হলো গোল ছাড়া ইনভেস্টমেন্ট করা। অনেকে শুধু শুনে শুনে ইনভেস্টমেন্ট করেন। ওই ফান্ড ভালো, সেই ফান্ড ভালো রিটার্ন দিচ্ছে, কিন্তু প্রশ্ন হলো কেন ইনভেস্টমেন্ট করছেন? চাইল্ড এডুকেশন, রিটায়ারমেন্ট, কার অথবা হাউস পারচেস? যদি আপনার গোল যদি ঠিক না থাকে, আপনি কখন এক্সিট করবেন, আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, কোনোটাই কিন্তু ক্লিয়ার থাকবে না। তাহলে সলিউশন কি আছে না, ফার্স্ট আপনি আপনার গোল সেট করুন। গোল সেট যখন করবেন, কত অ্যামাউন্ট আপনার লাগবে, কত দিন বাদে ওই টাকাটা লাগবে, সেটা আগে সেট করুন। সেটা যখন আপনার সেট হয়ে যাবে, তারপর আপনি কিন্তু কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে ওই গোলটা অ্যাচিভ করার জন্য সেটা ঠিক করুন। তারপরে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট শুরু করুন। ধরুন, সুমন নামে একটি ছেলে 5,000 টাকার এসআইপি শুরু করলো। 6 মাস টাকা জমতে না জমতেই সে বললো যে আমার একটি বাইক চাই, আমাকে একটি বাইক কিনতে হবে। তাহলে এখানে প্রবলেম কি সৃষ্টি হলো? মিউচুয়াল ফান্ড শর্ট টার্মের জন্য নয়। তাহলে যখন সে টাকা তুলে নিল, তার রেজাল্ট কি হলো? তাকে কিন্তু লস বুক করতে হলো। যদি আপনার গোল হয় শর্ট টাইমের জন্য, তাহলে মিউচুয়াল ফান্ডকে অ্যাভয়েড করুন। যদি সুমনের 6 মাসের জন্যই টাকাটা দরকার ছিল, তাহলে কিন্তু সুমনের মিউচুয়াল ফান্ডে আসা উচিত নয়। অন্য কোনো যে ইনস্ট্রুমেন্ট আছে সেখানে যাওয়া উচিত ছিল। যদি আপনার গোল 3 বছরের মধ্যে হয়, তাহলে কখনোই আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডের ইকুইটি স্কিম চুজ করবেন না। তার কারণ 3 বছরের মধ্যে মিউচুয়াল ফান্ডের ইকুইটি স্কিমে বলা হয় শর্ট টার্ম। সেক্ষেত্রে আপনাকে ইকুইটি ফান্ড বাদ দিয়ে যে ডেড ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেগুলো মার্কেটের সঙ্গে ডাইরেক্ট রিলেটেড নয়, সেই ধরনের ফান্ড আপনাকে কিন্তু চুজ করতে হবে। আজকে যদি সুমন 6 মাস পর যদি টাকা লাগতো, তাহলে সে যদি মিউচুয়াল ফান্ডের ইকুইটি স্কিম চুজ না করে কোনো লিকুইড স্কিম চুজ করতো, তাহলে কিন্তু সে 6 মাস পর টাকা তুললেও সে কিন্তু লস বুক করতো না। তাই যদি আপনার গোল 5 বছরের বেশি হয়, তাহলেই কিন্তু আপনি ইকুইটি যে মিউচুয়াল ফান্ড সেখানে কিন্তু এন্ট্রি নিতে পারেন। তাহলে মোদ্দা কথা হলো যে আপনার যদি গোল ঠিক না থাকে, আপনি কিন্তু মাঝপথে এক্সিট করবেনই করবেন। মিস্টেক নাম্বার 2, শর্ট টার্ম চিন্তা। মিউচুয়াল ফান্ড মানেই কিন্তু লং টার্ম গেম, কিন্তু বিগিনার ইনভেস্টরদের প্রবলেম কি জানেন? 2-3 মাসেই যদি তিনি রিটার্ন না দেখতে পান, তাহলে কিন্তু প্যানিক সৃষ্টি হয়ে যায়। একটু নামলেই আমি বেরিয়ে যাব, আর এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। একটু খেয়াল করে দেখুন, 2020 সালে যখন প্যান্ডামিক এসেছিল, করোনা এসেছিল, তখন মার্কেট কিন্তু অনেকটাই পড়ে গেছিল, এবং সেই সময় যারা মার্কেট থেকে বেরিয়ে গিয়েছিল তারা কিন্তু বিগেস্ট প্রফিট কিন্তু মিস করেছেন। ধরুন,
আপনি 1 লাখ টাকায় ইনভেস্টমেন্ট করলেন, 3 মাস পর ভ্যালু হয়ে গেল 95,000 টাকা। আপনি তখন ভাবলেন এটা তো লস দিচ্ছে, কিন্তু রিয়ালিটি কি বলুন তো, মার্কেট কিন্তু সব সময় একই রকম রিটার্ন দেয় না। মার্কেটে আপ ডাউন কিন্তু লেগে থাকে, এবং এটাই কিন্তু স্টক মার্কেটের নেচার। একটু আগেই বলেছিলাম যে করোনা প্যান্ডামিকের সময় 2020 সালে মার্কেট 30% ক্র্যাশ করে গিয়েছিল, কিন্তু 1 বছরের মধ্যেই কিন্তু টাকা ডবল করে দিয়েছিল। তাই যারা টাকা ধরে রেখেছিল তারা কিন্তু আলটিমেট প্রফিট করেছিল, আর যারা প্যানিকে সেল করেছিল তারা কিন্তু লস বুক করে মার্কেট থেকে বেরিয়ে গিয়েছিল। তাই মিউচুয়াল ফান্ড ইকুয়াল টু পেশেন্স গেম। তাই মিনিমাম 5 বছরের মাইন্ডসেট নিয়ে কিন্তু আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, এসআইপি কিন্তু কন্টিনিউ করবেন। এবারে আমরা আলোচনা করব মিস্টেক নাম্বার 3, রং ফান্ড সিলেকশন। বন্ধু বলছে, ইউটিউবে টিপস দিচ্ছে, সেখান থেকে আপনি নিয়ে আপনি ফান্ডে ইনভেস্টমেন্ট করে নিলেন। এটা কিন্তু গ্যামলিং, ইনভেস্টিং নয়। সব ফান্ড কিন্তু সবার জন্য নয়। আপনার রিস্ক কতটা নিতে পারবেন, আপনার লায়াবিলিটি কতটা আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ফান্ড চুজ করতে হয়। যেমন লার্জ ক্যাপ মানে হচ্ছে লো রিস্ক, মিড ক্যাপ ফান্ড মানে মিডিয়াম রিস্ক, আর স্মল ক্যাপ ফান্ড মানে হাই রিস্ক। তাই খালি রিটার্ন দেখে ইনভেস্টমেন্ট করবেন না, আপনি কতটা রিস্ক নিতে পারবেন সেটা আগে ক্যালকুলেশন করুন, তারপর কিন্তু আপনি স্কিম চুজ করুন। আপনি হয়তো মিডিয়াম রিস্ক নিতে পারেন, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন হাই রিস্কে। এর ফলে কি হবে, যত আপনি হাই রিস্কে যাবেন তার ভোলাটিলিটি বেশি থাকবে, এবং আপনাকে আরো বেশি দিনের জন্য সেই ফান্ডে ইনভেস্টেড থাকতে হবে। আপনার গোল 5 বছরের, আপনি সেখানে স্মল ক্যাপ চুজ করে নিলেন। ফল কি হলো, স্মল ক্যাপে ভোলাটিলিটি আছে, শর্ট টাইমে ও আপনাকে সেরকম বেশি রিটার্ন দিতে নাও পারে। এর ফলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কমে যাবে, আপনি কিন্তু নিজস্ব যে গোল সেখানেও পৌঁছাতে পারলেন না, এবং মাঝপথে আপনি ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে চলে এলেন। তাই সবার প্রথমে নিজের রিস্ক প্রোফাইল বুঝুন, তারপরে কিন্তু আপনি ফান্ড সিলেকশন করুন। আর যদি ফান্ড সিলেকশন করতে অসুবিধা হয়, তাহলে সিম্পল আপনি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করে দিন। তারপর ধীরে ধীরে আপনি যখন আরো বুঝবেন, জানবেন, নিজের রিস্ক অ্যাপিটাইট বুঝবেন, তারপর আপনি অন্যান্য স্কিমে ইনভেস্টমেন্ট করবেন। ধরুন আপনার ফ্রেন্ড বলল যে এই স্মল ক্যাপ স্কিমটি 30% রিটার্ন দিয়েছে, আপনি আপনার বন্ধুর কথা শুনে 1 লক্ষ টাকা সেই স্কিমে ইনভেস্টমেন্ট করে দিলেন। 6 মাস পর মার্কেট পড়লো এবং আপনার 1 লক্ষ টাকার ভ্যালু কমে হয়ে গেল 80,000 টাকা। আপনি এখন টেনশনে আছেন, কারণ 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেটা 80,000 হয়ে গেছে মাত্র 6 মাসে। বুঝে উঠতে পারছেন না কি করবেন, কারণ আপনি আপনার রিস্ক ক্যালকুলেশন করেননি, এবং আপনি এমন একটা ফান্ড চুজ করেছেন যেটা হাই রিস্ক ফান্ড, যার মধ্যে অনেক বেশি ভোলাটিলিটি আছে। তাই বিগিনার ইনভেস্টর হলে স্মল ক্যাপে না যে সব থেকে বেস্ট হবে কোনো ভালো লার্জ ক্যাপ ফান্ড অথবা ইন্ডেক্স ফান্ড দিয়ে আপনি ইনভেস্টমেন্ট শুরু করুন। পরে যখন রিস্ক নিতে পারবেন, রিস্ক বুঝতে পারবেন, তখন না হয় মিড ক্যাপ স্মল ক্যাপে আপনি ইনভেস্টমেন্ট করবেন। একটা রুল সবসময় মেনে রাখবেন, হাই রিটার্ন মিনস হাই রিস্ক। মিস্টেক নাম্বার 4, এসআইপি বন্ধ করে দেওয়া। মার্কেট নামলেই এসআইপি বন্ধ, এটাই কিন্তু বিগিনার ইনভেস্টরদের মাইন্ডসেট। কিন্তু রিয়েলিটি হলো মার্কেট ডাউন মানে বাইং অপরচুনিটি। দাম যদি কম হয় আপনি নাম্বার অফ ইউনিট বেশি পাবেন। ধরুন আপনি 5,000 টাকার এসআইপি শুরু করেছেন, মার্কেট ডাউন হলো আর আপনি এসআইপি বন্ধ করে দিলেন। এর ফলে কি হলো, মার্কেট পড়ার ফলে আপনি যে চিপ প্রাইসটা পেলেন, সেই চিপ প্রাইসে আপনি কিন্তু ইনভেস্টমেন্টের অপরচুনিটি হারিয়ে ফেললেন বা অপরচুনিটি পেলেন না। অন্যদিকে আরেকজন, সে কি করলো, মার্কেট পড়তেও সে তার এসআইপি কন্টিনিউ রাখলো, তার সঙ্গে সঙ্গে সে আরো কিছু টাকা ওই স্কিমে টপ আপ করে দিল। এর ফলে কি হলো, সে চিপ প্রাইসে আরো অনেকগুলো বেশি ইউনিট সে অ্যাকুমুলেট করতে পারলো। 2 বছর পর যখন আপনাদের দুজনের পোর্টফোলিও ক্যালকুলেশন করা হলো, দেখা হলো যে যেখানে আপনি লস করেছেন সেখানে আপনারই বন্ধু একই স্কিমে ইনভেস্টমেন্ট করে সে কিন্তু আপনার থেকে অনেক বেশি প্রফিট পেয়ে গেছে। কেন প্রফিট পেল? কারণ কিন্তু একটাই, আপনি মার্কেট পড়তে যখন মার্কেট চিপ হলো আপনি কিন্তু মার্কেট থেকে বেরিয়ে গিয়েছিলেন, আপনার বন্ধু কিন্তু মার্কেট থেকে বেরোয়নি, সে এসআইপি চালিয়ে গেছে এবং মার্কেট পড়তে সে অ্যাডিশনাল আরো কিছু টাকা সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করেছে। তাই একই স্কিম হওয়া সত্ত্বেও দুজনের রিটার্ন কিন্তু আলাদা হয়ে গেল।
আর ম্যাক্সিমাম যারা বিগিনার ইনভেস্টর হয় তারা কিন্তু এই ভুলটাই করে থাকেন। তাই স্মার্ট ইনভেস্টর কোনোদিনও কিন্তু মার্কেট পড়লেও প্যানিক হয়ে এসআইপি বন্ধ করে না। মিস্টেক নাম্বার 5, বারবার ফান্ড চেঞ্জ করা। আজকে এই ফান্ড একটা ভালো রিটার্ন দিচ্ছে দেখে এই ফান্ডে ঢুকে গেলেন, কালকে ওই ফান্ডটা চেঞ্জ করে অন্য একটা ফান্ড ভালো রিটার্ন দিচ্ছে সেটাতে চলে গেলেন। এইভাবে যদি করেন আপনি কিন্তু লস বুক করবেন। ম্যাক্সিমাম বিগিনার ইনভেস্টররা কিন্তু এই মিস্টেকটা করে থাকেন। যতবার আপনি ফান্ড চেঞ্জ করবেন ততবার কিন্তু আপনাকে হয়তো এক্সিট লোড দিতে হতে পারে, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হতে পারে, আর রং টাইমে হয়তো আপনি ইনভেস্টমেন্ট করে দিতে পারেন। আর এসআইপির যে মেন যে অস্ত্র অর্থাৎ কম্পাউন্ডিং, সেই কম্পাউন্ডিংকে কিন্তু আপনি ব্রেক করে দিচ্ছেন। ধরুন আপনি আজকে একটি ফান্ড এ তে ইনভেস্টমেন্ট করলেন, 3 মাস পর রিটার্ন কম দেখে আপনি কিন্তু ওই ফান্ডটাকেই বি স্কিমে আপনি চেঞ্জ করে দিলেন। আবার 6 মাস পর সুইচ করে দিলেন সি ফান্ডে। এর ফলে কি হলো, যতবারই আপনি ফান্ড সুইচ করছেন ততবারই আপনাকে এক্সিট লোড দিতে হচ্ছে, তার কারণ 1 বছরের মধ্যে আপনি সুইচ করছেন। আর কি, যতবার আপনি সুইচ করবেন তার সঙ্গে এসটিটি অ্যাড হচ্ছে, যেটা সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, সেটা গভর্নমেন্টকে দিতে হচ্ছে। যখন আপনি সুইচ করছেন ঠিক মতো টাইমিংয়ে হয়তো আপনি এন্ট্রি নিতে পারছেন না, আর ফান্ডের গ্রোথকে আপনি মিস করে গেলেন। সুইচ করার জন্য দেখা গেল আপনার রিটার্ন কমে হয়ে গেল 8%, অথচ যদি সেম ফান্ডে আপনি প্রথমে যেটাতে ছিলেন সেটাতেই যদি আপনি কন্টিনিউ থাকতেন হয়তো আপনার রিটার্ন সেখানে 15% চলে আসতো। তো এই মিস্টেকটা কিন্তু যারা বিগিনার ইনভেস্টর হন তারা কিন্তু করে থাকেন। তো আপনি যদি বিগিনার ইনভেস্টর হন অর্থাৎ এই সবে যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট শুরু করেছেন, তাহলে কিন্তু আজকে যে আমি 7খানা মিস্টেক বলবো সেগুলো কিন্তু অবশ্যই করবেন না। এরপরে বাকি যে মিস্টেকগুলো বলবো সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ভিডিওটি স্কিপ করবেন না এবং আধা অধরা ভিডিও দেখবেন না, পুরো ভিডিও দেখুন, পুরো নলেজ নিন। এবার আমরা আলোচনা করব মিস্টেক নাম্বার 6, অর্থাৎ ওভার ডাইভার্সিফিকেশন। এই ওভার ডাইভার্সিফিকেশনটা কি চলুন আমরা জানি। যখনই কোনো একবারে বিগিনার ইনভেস্টর আসেন তিনি তখন কি করেন, যে প্রচুর পরিমাণে ফান্ড কিন্তু তিনি বাড়িয়ে নেন, অর্থাৎ 10 থেকে 12টা স্কিম কিন্তু উনি চুজ করে নেন। হয়তো 10,000 টাকা ইনভেস্টমেন্ট করবেন বা 10,000 টাকার এসআইপি স্টার্ট করবেন। উনি কি করলেন না, আমাকে 10টা ফান্ডে ভাগ করে দিতে হবে, অর্থাৎ ওভার ডাইভার্সিফিকেশন হয়ে যায়। বিগিনার ইনভেস্টররা কি মনে করেন যে যত বেশি ফান্ডে আমি যাব আমার রিস্ক কিন্তু কম হবে। আদতে কিন্তু সেটা হয় না, বরং বেশি ডাইভার্সিফিকেশনে কি হয়, আপনার রিটার্ন কমে যায়। ধরুন আপনি লার্জ ক্যাপ ক্যাটাগরিরই 3টে ফান্ড নিয়ে নিয়েছেন, একটা এসবিআই নিয়ে নিয়েছেন, একটা এইচডিএফসি নিয়ে নিয়েছেন, একটা আইসিআইসি নিয়ে। ক্যাটাগরি কিন্তু সেই লার্জ ক্যাপই, অতএব ওতে যে ফান্ড ম্যানেজার স্টকগুলো চুজ করবেন দেখবেন একই স্টক কিন্তু রিপিট হচ্ছে। এর ফলে কি হয়, আপনার রিটার্নে কিন্তু ওটা এফেক্ট পড়ে। তাই বেশি ওভার ডাইভার্সিফিকেশন করবেন না। 10,000 টাকার যদি এসআইপি করতে চান ওটা আপনি ম্যাক্সিমাম 2 থেকে 3টা ফান্ডের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। আর সেম ক্যাটাগরির ফান্ড 2-3টা কোম্পানির নেবেন না, একটা ক্যাটাগরির ফান্ড একটা কোম্পানিরই নেবেন। যখনই ইনভেস্টমেন্ট করতে যাবেন আপনি যখন ফান্ড চুজ করবেন, যদি 3টে ফান্ড চুজ করেন ট্রাই করুন 3টে যেন আলাদা আলাদা ক্যাটাগরির ফান্ড হয়। স্মল ক্যাপ বেশি রিটার্ন দিচ্ছে বলে আপনি 5টা স্মল ক্যাপ ফান্ড নিয়ে নিলেন কি 10টা স্মল ক্যাপ ফান্ড নিয়ে নিলেন আর ভেবে নিলেন তা আমি বেস্ট স্মল ক্যাপ ফান্ড নিয়ে নিচ্ছি, 10টা এমসি হাউসে নিয়ে নিচ্ছি, তাহলে আপনার রিটার্ন বেড়ে যাবে। একদমই বাড়বে না, বরং কমে যাবে। আর রিস্ক তো কমবেই না, রিস্ক আরো বেড়ে যাবে। তাই যখনই ফান্ড চুজ করবেন চেষ্টা করুন ফান্ডের সংখ্যা কম রাখার, আর যেন একই ফান্ড রিপিট যাতে না হয়। এবারে আমরা আলোচনা করব আমাদের লাস্ট যে মিস্টেক, সেটা কি, সেটা হচ্ছে আপনার প্যানিক সেলিং। মার্কেট ক্র্যাশ হলেই সেল, এটাকেই বলে প্যানিক সেলিং। এই সেলিং এর ফলে কি হয়, আপনি লস বুক করলেন এবং লসটাকে কনফার্ম করে নিলেন। এরপরে যে মার্কেটে রিকভারিটা আসে সেই রিকভারিটাও আপনি মিস করলেন। সাকসেসফুল ইনভেস্টররা অথবা ম্যাচিওর ইনভেস্টররা কি করে জানেন, মার্কেট পড়লে তারা কিন্তু বাই করেন এবং ধৈর্য ধরে কিন্তু সেই স্কিমের মধ্যে থাকেন এবং ওয়েট করেন মার্কেট বাড়ার। মার্কেট পড়াকে তারা কিন্তু সবসময় অপরচুনিটি হিসাবে নেন। তাই আপনি যদি বিগিনার ইনভেস্টর হন তাহলে কিন্তু আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে আসেন
তাহলে আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে। কোনো প্রকার ডাউনেই কিন্তু আপনাকে প্যানিক সেল করা যাবে না। যদি আপনি ইন্ডিয়ার ইকোনমিকে যদি বিশ্বাস করেন, যদি ইন্ডিয়ার জিডিপি গ্রোথকে বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড থেকে টাকা বানাবেনই বানাবেন। সিম্পল একটা জিনিস মাথায় রাখবেন যখনই আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন, যে আজকের দিনে ইন্ডিয়ার যা অবস্থা, আগামী 5 বছর বা 10 বছরে ইন্ডিয়া এর থেকে কি খারাপ অবস্থাতে যাবে না ভালো অবস্থাতে যাবে? যদি আপনি ভাবেন যে আজকে যা অবস্থা আছে তার থেকে 5-10 বছর পর ইন্ডিয়ার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, বাংলাদেশের মতো হয়ে যাবে বা পাকিস্তানের মতো হয়ে যাবে, তাহলে কিন্তু আমি বলবো মিউচুয়াল ফান্ডে আপনার রিটার্ন আসবে না। আর এটা যদি আপনি ভাবেন যে না, আগামী বছরগুলোতে ইন্ডিয়া আরো উপরে যাবে, তাহলে কিন্তু জানবেন আপনার মিউচুয়াল ফান্ডের টাকা বাড়বে, আপনার প্যানিক হওয়ার কোনো কারণই নেই। কারণ ইন্ডিয়ার গ্রোথ আপনার মিউচুয়াল ফান্ডের গ্রোথকে কিন্তু সাপোর্ট করবে। তার কারণ মিউচুয়াল ফান্ডের যে রিটার্ন আপনি জেনারেট করবেন সেটা কিন্তু ইন্ডিয়ার জিডিপি গ্রোথের সঙ্গে ডাইরেক্টলি আপনার কিন্তু যুক্ত। চলুন বন্ধুরা, তাহলে একটা কুইক আমরা রিক্যাপ করে ফেলি যে আজকে আমরা কি কি মিস্টেক গুলো জানলাম। প্রথম যে মিস্টেক, গোল ছাড়া ইনভেস্ট। দ্বিতীয় মিস্টেক, শর্ট টার্ম মাইন্ডসেট। থার্ড মিস্টেক, রং ফান্ড সিলেকশন। ফোর্থ মিস্টেক, এসআইপি বন্ধ করা। ফিফথ মিস্টেক, বারবার স্কিম চেঞ্জ করা। সিক্স মিস্টেক, অনেকগুলো ফান্ডে ইনভেস্টমেন্ট করা বা বেশি ফান্ডে ইনভেস্টমেন্ট করা। এবং সেভেন মিস্টেক, প্যানিক সেলিং। যদি আপনি এই 7টি মিস্টেককে অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনার ওয়েলথ ক্রিয়েশন জার্নি কিন্তু স্মুথ হবে। একটা লাইন মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডে কিন্তু লস হয় না, ভুল ডিসিশনের জন্য কিন্তু লস হয়। আর কিছু কমন মিস্টেক করার জন্য একই স্কিমে একজন ব্যক্তি যদি 15% রিটার্ন পান, আরেকজন ব্যক্তি কিন্তু 8% রিটার্ন পান, বিকজ অফ এই 7 মিস্টেক। রিটার্ন যদি বেশি নিতে চান মিউচুয়াল ফান্ড থেকে, তাহলে কিন্তু যতটা সম্ভব মিস্টেক কিন্তু কম করবেন, যতটা সম্ভব এই ভুলগুলো কিন্তু কম করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, পরিচিত বন্ধু বান্ধব এবং আত্মীয়দের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে ওনারাও যখন ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট করবেন যাতে এই মিস্টেকসগুলো না করে থাকেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে এই 7টা মিস্টেকের মধ্যে আপনি কি কোনো মিস্টেক করেছেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো টপিকের সঙ্গে। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।